আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমাদের বিশেষ প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আমরা কথা বলবো বাংলাদেশের কোটি কোটি সরকারি কর্মকর্তা কর্মচারীর সবচেয়ে বহুল প্রত্যাশিত বিষয় নিয়ে, নবম জাতীয় বেতন স্কেল বা নবম পে স্কেল। ২০১৫ সালের পর ১১ বছর পেরিয়ে গেছে। প্রতিটি মাসের শুরুতে যখন বাজারে যান, যখন বাড়ি ভাড়া দেন, যখন সন্তানের স্কুলের বেতন পরিশোধ করতে যান, তখন একটাই প্রশ্ন মাথায় ঘুরে: নতুন পে স্কেল কবে আসবে? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন। প্রথমে একটু পেছনে ফিরে তাকানো দরকার। ১৯৭৩ সাল থেকে স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত মোট ৮টি জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছে। নিয়ম ছিল প্রতি ৫ বছর অন্তর নতুন পে স্কেল আসবে। সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। সে হিসেবে নবম পে স্কেল আসার কথা ছিল ২০২০ সালে। কিন্তু করোনা মহামারী, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেটি বারবার পিছিয়ে গেছে। ফলে ২০২৬ সালে এসেও সরকারি কর্মচারীরা ২০১৫ সালের বেতন কাঠামোতেই টিকে থাকার লড়াই করছেন। এই ১১ বছরই কি হয়েছে বেশি? চিনির কেজি হয়েছে আগের দামে ৩ গুণ, চালের দাম দ্বিগুণ ছাড়িয়েছে, বাড়ি ভাড়া বেড়েছে ৫০ থেকে ৭০%, সন্তানের পড়ালেখার খরচ বেড়েছে কয়েক গুণ, অথচ বেতন বেড়েছে মাত্র ৫% হারে বার্ষিক ইনক্রিমেন্টে। এই বাস্তবতায় বিশেষত দেশের ১১তম থেকে ২০তম গ্রেডে কর্মরত লাখো সরকারি কর্মচারীর জীবন হয়ে উঠেছে অসহনীয়। এবার আসি সর্বশেষ আপডেটে। আজ ২৩শে মে ২০২৬। এই মুহূর্তে নবম পে স্কেল নিয়ে পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে? ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরপরই নতুন বেতন কমিশন গঠনের উদ্যোগ নেয়। ২০২৫ সালের জানুয়ারিতে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্য বিশিষ্ট একটি জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। এই কমিশন দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে ব্যাপক আলোচনা করে, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করে এবং অবশেষে তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। বর্তমানে সেই প্রতিবেদনটি সরকারের উচ্চ পর্যায়ে পর্যালোচনা চলছে। সচিবালয় সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি বিশেষ সচিব কমিটি এই সুপারিশগুলো চুলচেরা বিশ্লেষণ করছে। গত সপ্তাহেই এই কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে আগামী ১ জুলাই ২০২৬ থেকেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, নতুন পে স্কেলে কত টাকা বেতন বাড়বে? কমিশন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এবারের নতুন বেতন কাঠামোয় গড়ে প্রায় ১০৫% বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তবে সবচেয়ে বড় সুখবর হল নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য। বর্তমানে ২০তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর সর্বনিম্ন মূল বেতন মাত্র ৮,২৫০ টাকা। প্রস্তাবিত নতুন কাঠামোয় সেটি বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ নিম্নতম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার হবে প্রায় ১৪০%। অন্যদিকে সর্বোচ্চ প্রথম গ্রেডে বর্তমান ৭৮,০০০ টাকা মূল বেতন বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত গ্রেড ভিত্তিক বেতন কাঠামোর একটি ধারণা দেওয়া যাক। প্রথম গ্রেডে ১,৬০,০০০ টাকা নির্ধারিত, দ্বিতীয় গ্রেডে ১,৩২,০০০ থেকে ১,৫৩,০০০, তৃতীয় গ্রেডে ১,১৩,০০০ থেকে শুরু, দশম গ্রেডে ৩২,০০০ থেকে ৭৭,০০০ টাকা পর্যন্ত এবং ২০তম গ্রেডে ২০,০০০ থেকে ৪৮,০০০ টাকা পর্যন্ত। এবার আসা যাক ভাতার বিষয়ে। শুধু মূল বেতন বাড়লেই তো হবে না, ভাতাও বাড়তে হবে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী টিফিন ভাতা বর্তমানের মাত্র ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। চিকিৎসা ভাতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির প্রস্তাব রয়েছে। বার্ষিক ইনক্রিমেন্টের হার বর্তমানের ৫% থেকে বাড়িয়ে ১০% করার জোর দাবি জানানো হয়েছে কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে। দীর্ঘদিন ধরে বাতিল হয়ে থাকা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের বিষয়টিও সক্রিয় বিবেচনায় আছে। দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন করে যাতায়াত ভাতা দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। এটি বাস্তবায়িত হলে নিম্ন স্তরের কর্মচারীদের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। পেনশনভোগীদের জন্যও রয়েছে বড় সুখবর। দেশে বর্তমানে প্রায় ৯ লাখ পেনশনভোগী রয়েছেন। তারা বছরের পর বছর ধরে দাবি জানিয়ে আসছিলেন তাদের পেনশন বৃদ্ধির জন্য।
প্রস্তাবিত নতুন পে স্কেলে যারা বর্তমানে মাসে ২০,০০০ টাকার কম পেনশন পান, তাদের পেনশন ১০০% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এর মানে তাদের পেনশন প্রায় দ্বিগুণ হতে পারে। এছাড়া ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য মাসিক ১০,০০০ টাকা বিশেষ চিকিৎসা ভাতা দেওয়ারও সুপারিশ করা হয়েছে। বয়স্ক এই মানুষগুলো বছরের পর বছর রাষ্ট্রের সেবা করে গেছেন। তাদের জন্য এই সুবিধার নিঃসন্দেহে একটি বড় স্বস্তির খবর। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা দরকার। বাস্তবায়ন হবে কিভাবে? সরকার একটি বিষয় স্পষ্ট করেছে যে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় পুরো পে স্কেল একবারে বাস্তবায়ন না করে ৩টি ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপে ২০২৬ সালের ১ জুলাই থেকে মূল বেতনের প্রায় ৫০% বৃদ্ধি পাবে। দ্বিতীয় ধাপে ২০২৭ থেকে ২০২৮ অর্থবর্ষে মূল বেতনের বাকি অংশ সম্পূর্ণভাবে সমন্বয় করা হবে। তৃতীয় ধাপে ২০২৮ থেকে ২০২৮ অর্থবর্ষে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ সব ভাতা নতুন কাঠামো অনুযায়ী একযোগে কার্যকর করা হবে। এই ৩ ধাপের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কর্মচারী সংগঠনগুলোর মধ্যে কিছুটা হতাশাও রয়েছে। তারা মনে করছেন একযোগে পূর্ণাঙ্গ বাস্তবায়নই হওয়া উচিত ছিল। তবে সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হচ্ছে যে একযোগে পূর্ণ বাস্তবায়নে বছরে প্রায় ৭০ থেকে ৮০,০০০ কোটি টাকার প্রয়োজন হবে, যা দেশের বর্তমান আর্থিক সক্ষমতার বাইরে। বাজেট বরাদ্দের বিষয়টি একটু গভীরভাবে দেখি। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন ২০২৬ থেকে ২০২৭ অর্থবছরের জন্য প্রায় ৯,৩০,০০০ কোটি টাকার একটি মহাপরিকল্পনা তৈরি করা হচ্ছে। এই বাজেটে নতুন পে স্কেলের আংশিক বা পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য ২৫ থেকে ৩৫,০০০ কোটি টাকা আলাদা বরাদ্দের সম্ভাবনা রয়েছে। আগামী জুন মাসে যখন এই বাজেট জাতীয় সংসদে উপস্থাপিত হবে, তখনই বোঝা যাবে নবম পে স্কেল নিয়ে সরকার ঠিক কতটুকু প্রতিশ্রুতিবদ্ধ। এবার আলোচনা করা যাক কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গে, কারণ শুধু অপেক্ষায় বসেনি সরকারি কর্মীরা। চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি পালিত হয়েছে। কর্মচারীরা সরাসরি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বাংলা মোটর থেকে শাহবাগ পর্যন্ত যান চলাচল ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থেকেছে। এই আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো ছিল, প্রথমত, অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশ। দ্বিতীয়ত, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদান। তৃতীয়ত, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল। চতুর্থত, পেনশন, গ্র্যাচুইটির হার পুনর্নির্ধারণ এবং ১০০% পেনশন সুবিধা নিশ্চিত করা। এই আন্দোলন সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। একটি তুলনামূলক চিত্র আপনাদের সামনে তুলে ধরা দরকার। গত ৭ বছরে অর্থাৎ ২০১৫ সালের পর থেকে এখন পর্যন্ত সরকারি কর্মচারীদের বেতন বেড়েছে মাত্র ৪০%। কিন্তু একই সময়ে নিত্যপণ্যের দাম বেড়েছে ১০০ থেকে ১৫০%। এই পার্থক্যটাই বলে দেয় কেন নিম্ন গ্রেডের হাজার হাজার কর্মচারী সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, কেন অনেকে নতুন চাকরি ছেড়ে দিচ্ছেন, কেন ধার দেনায় ডুবে যাচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, নতুন পে স্কেল শুধু কর্মচারীদের জীবনমান উন্নয়নের বিষয় নয়, এটি সুশাসনের সাথেও যুক্ত। যথোপযুক্ত বেতন নিশ্চিত করা না গেলে দুর্নীতি কমানো কঠিন হয়ে পড়ে। কর্মচারীদের কাজের স্পৃহা ও নিষ্ঠা ক্ষুণ্ণ হয়। মেধাবী তরুণরা সরকারি চাকরিতে আসার আগ্রহ হারিয়ে ফেলেন। এবার একটু আলোচনা করা যাক গ্রেড সংখ্যা পরিবর্তনের প্রসঙ্গে। এটি এবারের পে স্কেলের অন্যতম আকর্ষণীয় একটি প্রস্তাব। বর্তমানে সরকারি বেতন কাঠামোতে মোট ২০টি গ্রেড রয়েছে। বেতন কমিশনের সুপারিশে বর্তমানের ২০টি গ্রেড বহাল রাখার প্রস্তাব করা হলেও সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান ১:৯.৪ থেকে কমিয়ে ১:৮ নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। একটি আলাদা প্রস্তাবনায় বলা হয়েছে ২০টি গ্রেড কমিয়ে ১২টি ধাপে নামিয়ে আনার কথা। এটি বাস্তবায়িত হলে বেতনের মধ্যকার বৈষম্য অনেকটাই কমে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমপিওভুক্ত শিক্ষকদের কথাও বলতে হয় আলাদাভাবে, কারণ দেশের শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তিই হলেন এই শিক্ষকেরা। একজন এমপিওভুক্ত শিক্ষক বর্তমানে মূল বেতন পাচ্ছেন ১৬,০০০ টাকা। সব মিলিয়ে হাতে পান প্রায় ২২,০০০ টাকা। প্রস্তাবিত নতুন পে স্কেলে যদি ৫০% প্রথম ধাপ বাস্তবায়িত হয়, তাহলে তার মূল বেতন হবে ২৪,০০০ টাকা। সব ভাতা মিলিয়ে মাসিক বেতন দাঁড়াবে প্রায় ৩০,০০০ টাকায়। ৩ ধাপ পূর্ণ বাস্তবায়নের পর এই বেতন আরও অনেক বাড়বে।
দেশের প্রায় ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষকের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় আশার আলো। এখন সবচেয়ে আলোচিত প্রশ্নে আসা যাক, তাহলে ঠিক কবে গেজেট হবে? সর্বশেষ তথ্য অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে সচিব কমিটি এই সপ্তাহেই তাদের চূড়ান্ত পর্যালোচনা শেষ করার কথা। এরপর প্রতিবেদনটি যাবে অর্থ মন্ত্রণালয়ে। জুন মাসে জাতীয় বাজেট পেশ করার সময় এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং ১ জুলাই ২০২৬ থেকে নতুন অর্থবছরের শুরুতে নতুন পে স্কেলের প্রথম ধাপ কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে। তবে এখানে একটি কথা পরিষ্কার বলে রাখা দরকার, যতক্ষণ পর্যন্ত সরকারি গেজেট প্রকাশিত না হচ্ছে ততক্ষণ কোনো সংখ্যাই চূড়ান্ত নয়। আলোচিত সব বেতন কাঠামো এখনও প্রস্তাব পর্যায়ে। চূড়ান্ত সংখ্যা আসবে সরকারি গেজেট থেকেই। এবার বলা যাক এই পে স্কেলের অর্থনৈতিক প্রভাব নিয়ে। কারণ এত বড় একটি বেতন বৃদ্ধি শুধু সরকারি কর্মচারীদের জীবন বদলাবে না, এটি দেশের সামগ্রিক অর্থনীতিতেও বড় প্রভাব ফেলবে। দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় ১৫ লাখ, তাদের পেনশনভোগী আরও প্রায় ৯ লাখ। এই ২৪ লাখ পরিবারের ক্রয় ক্ষমতা বাড়লে স্থানীয় বাজারে পণ্যের চাহিদা বাড়বে। ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার, পরিবহন শ্রমিক সবার আয়ে ইতিবাচক প্রভাব পড়বে। তবে অন্যদিকে মুদ্রাস্ফীতির চাপ বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। এজন্যই সরকার ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নিয়েছে। এখন একটু ভিন্ন আলোকে পুরো বিষয়টা দেখা যাক। গত কয়েক দশকের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় প্রতিটি পে স্কেল ঘোষণার আগে একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করা হয়েছে। প্রথমে বেতন কমিশন গঠন, তারপর সুপারিশ জমা, এরপর পর্যালোচনা এবং সবশেষে গেজেট প্রকাশ। এবারও সেই প্রক্রিয়া এগিয়ে চলেছে। পার্থক্য হল এবার রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন। অন্তর্বর্তী সরকারের সামনে আগামী নির্বাচনের আগে একটি বড় ঘোষণা দেওয়ার চাপ রয়েছে। কর্মচারীরা রাস্তায় নেমেছেন, সংসদে আলোচনা হয়েছে, অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেছে। সব মিলিয়ে ইঙ্গিতগুলো বলছে এবার আর পেছানোর সুযোগ নেই। সবশেষে একটি কথা বলতে চাই যা সংখ্যার হিসাবের বাইরে। বাংলাদেশের একজন সরকারি কর্মচারী প্রতিদিন সকালে উঠে রাষ্ট্রের কাজ করেন। তিনি জমির নথি রক্ষা করেন, বিচার প্রক্রিয়া পরিচালনায় সহায়তা করেন, শিশুদের পড়ান, রোগীর সেবা করেন। কিন্তু দিন শেষে যখন ঘরে ফেরেন, মাসের শেষে যখন বাজারের ব্যাগ হাতে নেন, তখন তার হাতে পর্যাপ্ত অর্থ থাকে না। এই বাস্তবতা বদলানোর সময় এসেছে। নবম পে স্কেল শুধু একটি বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি রাষ্ট্রের পক্ষ থেকে তার কর্মীদের প্রতি একটি প্রতিশ্রুতির পূরণ। এটি মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করা পরিবারগুলোর সামান্য স্বস্তির নিঃশ্বাস। এটি সরকারি সেবাকে আরও মানসম্পন্ন ও দুর্নীতিমুক্ত করার একটি হাতিয়ার। আমরা আশা করছি আগামী জুলাইয়ে এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। আগামী জুনের বাজেট ঘোষণার পর আমরা আবার আপনাদের সামনে বিস্তারিত বিশ্লেষণ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। এই ছিল নবম পে স্কেল নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। আজকের এই আলোচনা আপনাদের কাছে তথ্যবহুল মনে হলে অবশ্যই জানাবেন। আপনাদের পরিবারের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।